Welcome, dear student. Welcome to your YouTube channel WBPSC GS 101, যে চ্যানেলটা এক্সক্লুসিভলি তৈরি করা হয়েছে তোমাদের জন্য, যে চ্যানেলে আমরা জেনারেল স্টাডিজ নিয়ে আলোচনা করব। আমি রাহুল চক্রবর্তী, তোমাদের এই চ্যানেলে আমি পলিটির ক্লাস নিব, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটি। তো এই যে চ্যানেল WBPSC GS 101, যে চ্যানেলে আমরা এডুকেটররা যেখানে জেনারেল স্টাডিজ আমরা আলোচনা করব তোমাদের সাথে, যে আলোচনা তোমাদের WBPSC পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে সাহায্য করবে এবং তোমাদেরকে গাইড করবে। তো আবারও আমি রাহুল চক্রবর্তী, এই চ্যানেলে আমি তোমাদের ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের উপর আমি তোমাদের এখানে ক্লাস নেব। তো ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল WBPSC GS 101। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে জেনারেল স্টাডিজ প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের কি কি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, কিভাবে আমরা এগোবো। কারণ আমি যে সাবজেক্টটা আমি তোমাদের পড়াবো, ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশন, এই সাবজেক্ট নিয়ে তোমাদের অনেক প্রশ্ন আছে, কিছু ভুল ধারণা আছে। সেই ভুল ধারণার মধ্যে একটা অন্যতম যে এই সাবজেক্টটা কঠিন, এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং পলিটি এই শব্দটা কানে এলেই যেটা মাথায় চলে আসে যে প্রচুর আর্টিকেল, প্রচুর রুলস রেগুলেশনস মুখস্থ করতে হবে, পড়তে হবে। কনস্টিটিউশন মানেই ভারতের সংবিধানের সমস্ত আর্টিকেল পড়তে হবে। তো এই যে এরকম কিছু ভুল ধারণা যেগুলো আমাদের মধ্যে রয়েছে, আমি চেষ্টা করব তোমাদের এই ভুল ধারণাগুলো যাতে আমি ভাঙতে পারি। যে কনস্টিটিউশন মানে শুধুমাত্র আর্টিকেল পড়া নয়, কনস্টিটিউশন মানেই শুধুমাত্র নিয়মকানুনের বেড়াজাল নয়, কনস্টিটিউশন মানেও একটা সাবজেক্ট, যেটাকেও আমরা কি করতে পারি, আমরা কনসেপচুয়াল আমরা লার্নিং করতে পারি। এবং তোমরা প্রত্যেকেই জানো, তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তোমরা জানো যে কিভাবে পরীক্ষার প্রশ্নের ধরন প্রতিদিন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তাই আজকে কনস্টিটিউশন বা পলিটি থেকে যখন কোনো একটা পরীক্ষায় প্রশ্ন আসে, শুধুমাত্র এই প্রশ্ন আসে না যে কোন আর্টিকেলে কি বলা আছে সেটা বলো। আমরা দেখি আজকে কিন্তু যে প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলো কিন্তু কি বলো, কনসেপচুয়াল। যার জন্য কিন্তু আমাকে এই সাবজেক্টটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে জানতে হবে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে আমি তোমাদের যে সাবজেক্টটা এখানে পড়াবো, ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশন, আমি কিভাবে তোমাদেরকে পড়াবো এবং তোমাদেরকে কিভাবে পড়তে হবে, তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে কি করতে হবে না। কারণ একটা সাবজেক্ট যখন তোমরা পড়বে, একটা কম্পিটিটিভ এক্সামের জন্য যখন একটা সাবজেক্ট পড়বে, এবং এটা অবশ্যই আমি স্বীকার করব এবং তোমরাও এটা স্বীকার করবে যে তোমাদের মধ্যে ম্যাক্সিমামই আছো যারা কম্পিটিটিভ পড়াশোনার কারণে তোমাদেরকে এই সাবজেক্টটা পড়তে হচ্ছে, মানে হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটি। যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো, যারা কমার্সের স্টুডেন্ট রয়েছো, যারা আর্টসের স্টুডেন্ট রয়েছো, আর্টসের স্টুডেন্ট মানেই যে সে পলিটিক্যাল সায়েন্স পড়েছে এমনটা নয়। পলিটিক্যাল সায়েন্স তারাই পড়েছে যারা দেখা যাচ্ছে 11-12-এ পলিটিক্যাল সায়েন্স নিয়েছে, তারপরে কলেজ লেভেলে পড়াশোনা করেছে। এরকম স্টুডেন্টের মধ্যেই আমরা দেখতে পাই যে হ্যাঁ, এরকম যারা এই সাবজেক্টটাকে চুজ করেছে তাদের এই সাবজেক্টের উপর কী রয়েছে, একটা ধারণা রয়েছে। কিন্তু যারা সায়েন্স নিয়ে পড়েছো, যারা কমার্স নিয়ে পড়েছো, যারা আর্টস নিয়ে পড়েছো, কিন্তু পলিটিক্যাল সায়েন্স তোমাদের সাবজেক্টের মধ্যে ছিল না,
তো কম্পিটিটিভ এক্সামে এসে তোমাদেরকে কী করতে হচ্ছে, এই সাবজেক্টটা পড়তে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই একটা নতুন সাবজেক্ট পড়তে গেলে কিছু অসুবিধা তো আমাদের ফেস করতেই হয়, একটা ভয় থাকে। এবং যে ভয়টা বলতে পারো ওই যে তৈরি করে দেওয়া ভয়, যে কনস্টিটিউশন মানেই হাজার হাজার আর্টিকেল পড়তে হবে, হাজার হাজার আইন কানুন মনে রাখতে হবে, ইন্ডিয়ান পিনাল কোড পড়তে হবে, সিআরপিসি পড়তে হবে, সিপিসি পড়তে হবে, এরকম প্রশ্নও আমি পেয়ে থাকি আমি যখন পড়াই, যে স্যার আইপিসি পড়তে হবে কিনা, সিপিসি পড়তে হবে কিনা, সিআরপিসি পড়তে হবে কিনা। তো এই প্রশ্ন তোমাদের কাছেই, তোমরা যারা পিএসসির পরীক্ষা দাও, ডব্লিউবিসিএস এক্সাম যারা দাও, মিসলিনিয়াস এক্সাম যারা দাও, তোমরাই বলো যে যখন তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স যখন তোমরা সলভ করো, কখনো পেয়েছো এরকম প্রশ্ন যে আইপিসির অমুক ধারাতে কি বলা আছে, সিআরপিসির অমুক সেকশনে কি বলা আছে? আশা করি এরকম প্রশ্ন আমরা পাইনি। তো এরকম কিছু ভুল ধারণা আমাদের মধ্যে রয়েছে, যে ভুল ধারণা এই সাবজেক্টটা শুরু করার আগে আমাদের এই সাবজেক্টটা সম্বন্ধে কি করে বলো, আমাদের মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করে, যে পারবো কি পারবো না, আমার দ্বারা হবে কি হবে না। কিন্তু বাস্তবটা হচ্ছে এটাই যে এই সাবজেক্টটা যখন তোমরা পড়া শুরু করবে, যখন পড়বে, দেখবে যে হ্যাঁ প্রতিদিন প্রতিনিয়ত তোমার চারিপাশে যা ঘটছে এই সাবজেক্টটা সেই কথাটাই তোমাকে বলছে। আমরা লোকসভা নির্বাচন দিই, আমরা বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করি, আমরা পঞ্চায়েতের ভোট দিই, আমরা মিউনিসিপ্যালিটি ভোট দিই, কিন্তু এই ইনস্টিটিউশনগুলোর কার্যকারিতা কী, এদের কাজ কী, এদের দায়িত্ব কী? আজকে সুপ্রিম কোর্টের ক্ষমতা কী, আজকে হাইকোর্টের ক্ষমতা কী, আজকে কেন্দ্র রাজ্যের মধ্যে কিভাবে সম্পর্ক নির্ধারণ হচ্ছে, আজকে প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হচ্ছে, আমরা কেন বলছি ইন্ডিয়াকে রিপাবলিক, আমরা কেন বলছি ইন্ডিয়াকে সেকুলার, ফান্ডামেন্টাল রাইটস আমাদেরকে কেন দেওয়া হয়েছে, ডিরেক্টিভ প্রিন্সিপালের অর্থ কী, আমাকে এগুলো জানতে হবে। শুধুমাত্র 395টা আর্টিকেল নিউমেরিক্যালি আমি পড়ে নিলাম, তার মানে আমার সংবিধান পড়া হয়ে গেল, তা কিন্তু নয়। আজকে সুপ্রিম কোর্ট কি, সুপ্রিম কোর্টের কাজ কি, আমাকে জানতে হবে। আজকে পঞ্চায়েতের দায়িত্ব কি, 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেমটা কি, আমাকে জানতে হবে। শুধুমাত্র আর্টিকেল পড়ে নিলাম তার মানে আমার সংবিধান পড়া হয়ে গেল, তা কিন্তু নয়। তাহলে এই চ্যানেলে, যে চ্যানেলটা এক্সক্লুসিভলি তৈরি করা হয়েছে জেনারেল স্টাডিজ, যে চ্যানেলটাতে, এই চ্যানেলটাতে আমরা এই জেনারেল স্টাডিজ আমরা আলোচনা করব এবং চেষ্টা করব তোমাদেরকে সঠিক গাইড করার, তোমাদেরকে কিভাবে এগোতে হবে, তোমাদেরকে কিভাবে পড়তে হবে। তো প্রথমেই যে বিষয়টা তোমাদেরকে একদম, যেটা নিয়ে কোনো দ্বিমত হতে পারে না, কোনো সমালোচনা হতে পারে না, যেটা একদম তোমাদেরকে মেনে নিতে হবে, যে আমাকে সাবজেক্টটা জানতে হবে, বেসিক কনসেপ্ট অফ দ্য সাবজেক্ট, বেসিক কনসেপ্ট অফ দ্য সাবজেক্ট। ওই যে আমি বলছিলাম যে ফান্ডামেন্টাল রাইট আমাদের কেন দেওয়া রয়েছে, এর অর্থ কি, পার্লামেন্ট কি, পার্লামেন্টের কাজ কি, সুপ্রিম কোর্ট কি, সুপ্রিম কোর্টের কাজ কি, পঞ্চায়েত কি, পঞ্চায়েতের কাজ কি, কেন পঞ্চায়েত, কেন আমাদের দেশে কেন্দ্র রাজ্য এই সেট আপটা রয়েছে, কেন দুটো সরকার আমাদের দেশে, ডিফেন্স নিয়ে কে আইন করছে, পুলিশ নিয়ে কে আইন করছে, কিভাবে ক্ষমতা ভাগ হয়েছে, আমাকে এগুলো জানতে হবে। আমাকে জানতে হবে আমার দেশের সিস্টেম,
আমাকে জানতে হবে কেন আমি বলছি ইন্ডিয়াকে সেকুলার। সেকুলার মানে কি আমাদের কোনো ধর্মবিশ্বাস থাকবে না, ভারতীয় নাগরিক হিসাবে আমাদের কোনো ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় আচার আচরণের কোনো অধিকার থাকবে না? তো সেকুলারিজমের মিনিংটা কি? সভারেন বলছি আমরা, এর অর্থ কি? ভারতবর্ষ ইউএনওর মেম্বার, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ভারত সার্কের মেম্বার, বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ভারত মেম্বার, বিভিন্ন রিজিওনাল অর্গানাইজেশনের ভারতের মেম্বার ভারতবর্ষ। তো এই কারণে ভারতবর্ষের সভারেন্টি ক্ষতিগ্রস্ত হচ্ছে না তো? আন্তর্জাতিক নিয়মকানুন মানার কারণে ভারতবর্ষের সভারেন্টি ক্ষতিগ্রস্ত হচ্ছে না তো? ভারত যে ইউএনওর মেম্বার, তাহলে কি আমরা বলতে পারি ইন্ডিয়া সভারেন? ভারতবর্ষ যে আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলে, সেই কারণে কি আমরা বলতে পারি ইন্ডিয়া সভারেন? তো জানতে হবে সেই সভারেনের অর্থ কি। রাষ্ট্র কিভাবে চলবে, সরকার কিভাবে চলবে, তার নির্দেশ আমাদের সংবিধান থেকে কোথায় দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, আমাদেরকে জানতে হবে। আজকে আমাদের নেইবারিং স্টেট বিহার, যেখানে অ্যালকোহল প্রহিবিটেড, কিন্তু ওয়েস্ট বেঙ্গল অ্যালকোহল প্রহিবিটেড নয়, কেন? তাহলে তোমাকে সাবজেক্টটা জানতে হবে। তাই এই সাবজেক্টটাকে ভেবে নিও না যে এই সাবজেক্টটা মানেই শুধুমাত্র ওই আর্টিকেল পড়ে নেওয়া। জানতে হবে, বুঝতে হবে, বেসিক যে কনসেপ্ট এই সাবজেক্টের সেটা ক্লিয়ার হতে হবে, যে আইনসভার কাজ কী, প্রশাসনের কাজ কী, বিচার ব্যবস্থার কাজ কী। তো আমাদের দেশের আইনসভা কেন দু রকমের, একটাকে আমরা বলছি ইউনিয়ন লেজিসলেচার, একটাকে আমরা বলছি স্টেট লেজিসলেচার। ইউনিয়ন লেজিসলেচারের নাম হচ্ছে পার্লামেন্ট, আমরা স্টেট লেজিসলেচারকে স্টেট লেজিসলেচারই বলি। আমরা বলছি আমাদের পার্লামেন্ট বাই ক্যামারাল, কেন? বাই ক্যামারালের অর্থটা কি আমাদেরকে জানতে হবে। এটাও যে এই যে সংবিধান, এই সংবিধানটা আমরা কি করে পেলাম, এই সংবিধানের যে সংগ্রাম সেটা আমাদেরকে জানতে হবে, যে কিভাবে আমরা এই সংবিধানের জন্য আমরা লড়াই করেছি। তাহলে সংবিধান মানে শুধুমাত্র ওই আর্টিকেল পড়ে নেওয়া নয়, শুধুমাত্র ওই পার্ট অ্যান্ড শিডিউল পড়ে নেওয়া নয়। সংবিধান মানে একটা সাবজেক্ট, একটা বিষয়, এবং সেই বিষয়ের ধারণাটা তোমার কি হতে হবে, স্পষ্ট হতে হবে। কারণ যে পরীক্ষাগুলো তোমরা দেবে, যে পরীক্ষা তোমার টার্গেট, WBCS এক্সাম, পিএসসি মিসলেনিয়াস, পিএসসির যে পরীক্ষাগুলো দেবে সেখানে কনস্টিটিউশনের যে প্রশ্নগুলো আসে, হ্যাঁ সেখানে আর্টিকেল থেকে প্রশ্ন আসে, কিন্তু এরকম নয় যে সব প্রশ্নই আর্টিকেল থেকে আসে। আজকে WBCS এর কম্পালসারি যে পেপার, যেখানে কনস্টিটিউশন থেকে 100টা প্রশ্ন আসে, 100টা, একটাও কম নয় একটাও বেশি নয়, 100টা প্রশ্ন। পেপার 5 যে 100টা প্রশ্ন, আমরা কি বলতে পারি যে সে 100টা প্রশ্ন শুধুই আর্টিকেল, শুধুই পার্ট, শুধুই শিডিউল? না, হ্যাঁ সেখানে আর্টিকেল থেকেও প্রশ্ন আসে, সেখানে পার্ট থেকে প্রশ্ন আসে, সেখানে শিডিউল থেকে প্রশ্ন করা হয়, সেখানে অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন করা হয়, সেখানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকে প্রশ্ন করা হয়, কিন্তু মানে এটা নয় যে সব প্রশ্নই সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকে। তাহলে ম্যাক্সিমাম যদি আমরা প্রশ্ন যদি বলি, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা তখনই দিতে পারবো যখন এই সাবজেক্টের বেসিক আইডিয়াটা তোমার কি থাকবে বলো, ক্লিয়ার থাকবে, কনসেপ্টটা। আর সেটা যদি তোমার না ক্লিয়ার থাকে, তুমি সংবিধানের সমস্ত আর্টিকেল পড়েও তুমি WBCS পরীক্ষা পাস করতে পারবে না। দ্যাট ইজ দ্য ট্রুথ। আর আশা করি যারা তোমরা প্রিপারেশন স্টার্ট করেছো, যারা সিরিয়াসলি পড়াশোনা করছো, তোমরা আমার সাথে সহমত হবে। হ্যাঁ আপনি ঠিকই বলছেন যে আর্টিকেল পড়ে নিলে, সমস্ত আর্টিকেল পড়ে নিলে আমার WBCS হবে না, যে শুধুমাত্র ওই ইম্পর্টেন্ট আর্টিকেল 100টা পড়ে নিলাম আর ওই 100টা আর্টিকেল যেটা পড়লাম সেটাই আসবে না। অনেকে এই ডিম্যান্ডও করে যে আর্টিকেলের সাজেশনস,
দেখো, এটাও বলবো যে কম্পিটিটিভ এক্সামে সাজেশন করতে যেও না। আর যাই হোক, এতদিন যে সমস্ত পরীক্ষা তোমরা দিয়ে এসেছো, আমি কোনো পরীক্ষাকে ছোট করছি না, কারণ সেই পরীক্ষাগুলো দিয়ে আমিও পাশ করেছি, আমিও পড়াশোনা করেছি, আমিও সাজেস্টিভ পড়াশোনা করেছি। কিন্তু কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ প্যাটার্নের যে পরীক্ষা, সেখানে আর যাই হোক, সেখানে সাজেশন হয় না। যে কেউ তোমাকে আর্টিকেলের সাজেশন করে দিল, কেউ তোমাকে 500টা প্রশ্নের একটা সাজেশন করে দিল, না। তোমাকে পড়তে হবে, তোমাকে পড়তে হবে। আর এটাও বাস্তব যে কেউ তোমাকে, মানে যেটাকে আমরা বলি না স্পুন ফিডিং, যে তোমাকে কেউ খাইয়ে দেবে তা নয়, একটু খাটতে হবে, কিন্তু পড়াশোনা করতে হবে, পড়তে হবে। সেকেন্ড যে পয়েন্টটা, রিমেম্বার ইট, যে অবশ্যই একটা বই পড়তে হবে, কিন্তু টু রিড আ বুক, একটা বই পড়তে হবে। ডব্লিউবিসিএস এক্সাম যারা টার্গেট করছো, যারা পাখির চোখ করছো, যে এক্সামটার স্বপ্ন নিয়ে যারা বড় হচ্ছ, এটুকুনটা বলতে পারি, ডিয়ার স্টুডেন্ট, একটা বই পড়তে হবে, একটা বই পড়তে হবে, একটা রেফারেন্স বুক পড়তে হবে, একটা টেক্সট বুক পড়তে হবে, এটা অবশ্যই। এবার তোমরা বলবে যে স্যার ইংলিশ পড়বো না বাংলা পড়বো। দেখো, যে ল্যাঙ্গুয়েজ, যে তুমি সাবলীল, যে ল্যাঙ্গুয়েজ পড়তে তোমার অসুবিধা হয় না, তুমি সেটাই পড়ো। এবার দেখো, বই যদি বলি, সেখানে ইন্ডিয়ান পলিটি রয়েছে এম লক্ষ্মীকান্ত, সেখানে ডিডি বাসু বই রয়েছে, আরিহান্ত ম্যাকবুক রয়েছে, প্রচুর বই রয়েছে। কম্পিটিটিভ বইয়ের অভাব নয়, প্রচুর বই রয়েছে, প্রচুর অথর এবং তার পাবলিকেশনস। বাংলা বই যদি বলি, রয়েছে ভারতীয় শাসন ব্যবস্থা এবং রাজনীতি, অনাদি কুমার মহাপাত্রের বই, শ্রী অনাদি কুমার মহাপাত্রের বই। কিন্তু যে অনাদি কুমার মহাপাত্রের যে বই ভারতীয় শাসন ব্যবস্থা এবং রাজনীতি, এই বইটা কিন্তু কম্পিটিটিভ বই নয়। এই বইটা হচ্ছে কি, এই বইটা কিন্তু হচ্ছে তোমার, আমাদের বলতে পারো যে কলেজ লেভেলের পড়াশোনার জন্য যে বই, পড়াশোনার বই। তাই এই বইটা যখন আমরা কিনি, এর ভলিউম দেখে আমাদের মাথা ঘুরে যায় যে এত বড়, এত মোটা বই পড়তে হবে। বাট নো, এই বইয়ের যদি আমি বলি, দেখবে সেখানে বলে যে ভারতের ভারতের জাতপাত নিয়ে আলোচনা হয়েছে। কারণ এই বইটা হচ্ছে যারা পলিটিক্যাল সায়েন্স, যারা কলেজ লেভেলে যারা পড়াশোনা করছে, তাদের জন্য বই, তার জন্য ওই বইটা লেখা। কিন্তু হ্যাঁ, এই বইটা আমরা ডাব্লিউবিসিএস প্রিপারেশনের জন্যও পড়তে পারি, 100 বার পড়তে পারি, 100 বার পড়তে পারি। কিন্তু আমি সেই চ্যাপ্টারগুলো আমি বাদ দেব, যে চ্যাপ্টারগুলো আমার প্রয়োজন নয়। আজকে ডাব্লিউবিসিএসে তোমার এই প্রশ্ন আসে না যে ইউএসের ভাইস প্রেসিডেন্টের সম্বন্ধে প্রশ্ন আসে না। কিন্তু যদি তুমি এই বইগুলো দেখো, সেখানে দেখবে ব্রিটেনের প্রাইম মিনিস্টারের সঙ্গে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের কম্প্যারিজন আছে, ইউএস প্রেসিডেন্টের সাথে ইন্ডিয়ান প্রেসিডেন্টের কম্প্যারিজন আছে। তো অবশ্যই এইগুলো আমি বাদ দেবো, কারণ এইগুলো তো আমার ডাব্লিউবিসিএস সিলেবাসের মধ্যে নেই। আমার ডাব্লিউবিসিএস সিলেবাসের মধ্যে কী রয়েছে, প্রেসিডেন্টের বিষয়টা আমাকে পড়তে হবে, প্রেসিডেন্ট কীভাবে ইলেক্টেড হলো, প্রেসিডেন্টের ফাংশনস কী। একই রকমভাবে যা তোমরা এম লক্ষ্মীকান্ত বই পড়ো, এম লক্ষ্মীকান্ত বই যারা পড়ো, এই বইয়েরও দেখবে এমন কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস এর জন্য একদম প্রয়োজন নয়, একদম প্রয়োজন নয়। কারণ এই যে এম লক্ষ্মীকান্ত বইটা, এই বইটা অ্যাকচুয়ালি হচ্ছে কি ইউপিএসসির যে সিলেবাস, সেটাকে মাথায় রেখে এই বইটা তৈরি, লেখা হয়েছে। কিন্তু এই বইটা আমরা ডাব্লিউবিসিএস এর জন্যও পড়তে পারি, 100 বার পড়তে পারি। কিন্তু ওই চ্যাপ্টারগুলো আমি বাদ দিব যেটা আমার ডাব্লিউবিসিএস এর জন্য কি বলো প্রয়োজন নয়। তো অবশ্যই একটা বই কিন্তু পড়তে হবে, সেটা ইংলিশ হোক, বাংলা হোক, এম লক্ষ্মীকান্ত হোক, ডিডি বাসু হোক, ম্যাকবুক হোক, ভারতীয় শাসন ব্যবস্থা, রাজনীতি, শ্রী অনাদি কুমার মহাপাত্রের বই হোক, পড়তে হবে। ডাব্লিউবিসিএস যাদের চিন্তাভাবনায় রয়েছে, যারা সিরিয়াস রয়েছে, এটুকুনটা বলবো, এটুকুনটা রিকোয়েস্ট করবো যে একটা বই অতি অবশ্যই পড়তে হবে।
এবার তোমরা যদি বলো স্যার লক্ষ্মীকান্ত পড়বো না ডিডি বসু পড়বো, দেখো আমি আবারও বলছি যে ল্যাঙ্গুয়েজটা, যে বইটা পড়লে তুমি বুঝতে পারছো সেটা তোমাকে পড়তে হবে। এরকম নয় যে তুমি এখানে ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের উপর রিসার্চ করতে এসছো। তাহলে সেই বইটা পড়ো না যে বইটা পড়ে তুমি কিছুই বুঝতে পারছো না। তুমি যদি মনে হয় যে তুমি ইংলিশ বই পড়তে পারবে না, বাংলা বই পড়ো। হ্যাঁ, এটা ঠিক যে স্যার কম্পালসারিতে তো প্রশ্ন ইংলিশে হয়, বাংলাতে হয় না, তো সেটা কি অসুবিধা হতে পারে? দেখো, যদি অসুবিধা হয় তো সেটা তোমাকেই কিন্তু মেটাতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে তুমি বাংলা বই পড়ছো, বাংলা নোটস পড়ছো, কিন্তু তোমাকে মেন যে এক্সামটা সেটা কিন্তু ইংলিশে কোশ্চেন্স হবে। ইংলিশে যে দিতে হবে সেটা কিন্তু নয়, অপশনালের ক্ষেত্রে আমি বলছি। অপশনালের ক্ষেত্রে তুমি বাংলাতেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা বিসিএস এক্সাম, ঠিক আছে? তো সেখানে বাংলায় পরীক্ষা দিলে তোমার নাম্বার কমে যাবে এরকম কোনো বিষয় নয়। কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে যদি আমি বলি, জেনারেল স্টাডিজ যেটা কম্পালসারি, তো সেখানে তো ইংলিশেই প্রশ্ন হয়। প্রিলিমিনারিতে কী হয়, ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই প্রশ্ন হয়, কিন্তু কম্পালসারি ইংলিশেই প্রশ্ন হয়। তো এবার তুমি বাংলা পড়লে, নোটস পড়লে, কিন্তু প্রশ্ন ইংলিশে, যদি অসুবিধা হয় তো তোমাকে সেটাই কিন্তু মেটাতে হবে। কিন্তু বাংলা বই পড়া যাবে না এই কারণে, এই ধারণাটা কিন্তু ভুল। আমি আবারও বলছি, যে ল্যাঙ্গুয়েজ তোমার কাছে সহজ, যে ল্যাঙ্গুয়েজ পড়লে তুমি বুঝতে পারবে, তুমি সেই বই পড়ো, কারণ আলটিমেটলি তোমাকে সাবজেক্টটা বুঝতে হবে কিন্তু। তাই তুমি এমন একটা বই কিনলে, এমন একটা বই ফলো করছো যেটা পড়ে তুমি কিছুই বুঝতে পারছো না, আলটিমেটলি সেই ক্ষতিটা করে তো তোমার লাভ নেই। এখানে ভাবতে হবে তোমার কথা। তাই অবশ্যই আমি বলবো বই একটা কিন্তু পড়তে হবে। তাই ল্যাঙ্গুয়েজ এবং অথর, ওকে, এই সম্পূর্ণটাই কিন্তু ডিসাইড করতে হবে তোমাকে। আমি তোমাকে বললাম যে হ্যাঁ ডিডি বসুর বই পড়ো, কিন্তু তুমি সেই বইটা পড়ে তুমি কিছু বুঝতে পারছো না। আমি তোমাকে বললাম তুমি লক্ষ্মীকান্তের বই পড়ো, তুমি সেই বইটা পড়ে কিছু বুঝতে পারছো না। কিন্তু তুমি অনাদি কুমার মহাপাত্রের বইটা পড়ে তুমি বুঝতে পারছো, কারণ তোমার ল্যাঙ্গুয়েজটা দেখা যাচ্ছে বাংলায় সহজ হচ্ছে, অবশ্যই পড়ো। তুমি দেখা যাচ্ছে ডিডি বসুর বই পড়ে তুমি বুঝতে পারছো না, কিন্তু লক্ষ্মীকান্তটা পড়ে তুমি খুব সহজেই বুঝতে পারছো, 100 বার পড়ো। তোমার যেটাতে সুবিধা হবে তুমি সেটা পড়ো, কিন্তু আবারও বলছি একটা বই পড়তে হবে, একটা বই পড়তে হবে, ওকে। কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে এটাই যে বই পড়লে কি হবে, বই পড়লে কিন্তু তোমার কনসেপ্টটা আরও ভালো তৈরি হবে। আমি তোমাকে যেটা পড়ালাম, তুমি তারপরে যখন সেই টপিকটা আবার যখন বই থেকে পড়বে, দেখবে তোমার পড়াটা আরও ভালো হবে, আরও অনেক কিছু তুমি জানতে পারবে। তাই অবশ্যই টেক্সট বুক কিন্তু পড়তে হবে। থার্ড যে বিষয়টা, সেটা হচ্ছে কিন্তু এর বিকল্প কিছু হয় না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপার কী করতে হবে, তোমাকে সলভ করতে হবে। এবার বলবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপার কেন সলভ করব? কমনের জন্য। সেটা যদি একটা ফ্যাক্টর হয়, আর একটা ফ্যাক্টরও হবে, সেই ফ্যাক্টরটা হচ্ছে কি বলো, সেই পরীক্ষাটা সম্বন্ধে তোমার ধারণা তৈরি হবে, যে কম্পালসারিতে কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে, প্রিলিমিনারিতে কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে। কম্পালসারিতে দেখবে ডাব্লিউবিসিএস এক্সামের কম্পালসারিতে দেখবে কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশন থেকে যেরকম প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, সেরকম দেখবে এই সাবজেক্টের এমন এমন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে যেগুলো নিয়ে আমরা একটুখানি চিন্তায় থাকি, যে স্যার এটা কী করে করবো, এই জায়গাটা কী করে তৈরি করবো। যেরকম ধরো যে doctrine of repugnancy, doctrine of pleasure, doctrine of pith and substance, what cannot be done directly cannot be done indirectly too, এটা কোন ডক্ট্রিন। এই যে প্রশ্নগুলো যেগুলো কম্পালসারিতে এসে থাকে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট, মেনকা গান্ধী কেসের সুপ্রিম কোর্টের অবজারভেশনস, প্রসপেক্টিভ ওভার রুলিং, এই ডক্ট্রিনটা সুপ্রিম কোর্ট কোন কেসে অ্যানাউন্সড করেছিল, অ্যামেন্ডমেন্ট ইজ আ ল, এটা সুপ্রিম কোর্ট
অ্যামেন্ডমেন্ট ইজ আ ল আন্ডার আর্টিকেল 13, এটা সুপ্রিম কোর্ট কোন কেসে বলেছিল? তাহলে এই যে এরকম যেটাকে আমরা বলি হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমাদেরকে পড়তে হয়। তাহলে এই যে কনসেপ্টটা যে তোমাকে কম্পালসারির ক্ষেত্রে তোমাকে কোন জায়গাগুলোকে আরও বেশি ভালো করে দেখতে হবে, পড়তে হবে। তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আমরা কেন সলভ করব? শুধুমাত্র কমন পাওয়ার জন্য নয়। আমরা ভেবে নিই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পড়ে গেলেই হয়ে যাবে, না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কেন আমরা এত ফোর্স করি তোমাদেরকে যে কেন প্রিভিয়াস ইয়ার সলভ করতে হবে, কেন প্রিভিয়াস ইয়ার দেখতে হবে, তার কারণটা হচ্ছে ওই এক্সামটা সম্বন্ধে তোমার ধারণাটাকে স্পষ্ট করার জন্য, যে তোমাকে কি পড়তে হবে, তোমাকে কি পড়তে হবে না, কম্পালসারির ক্ষেত্রে তোমাকে আরও কোন কোন জায়গায় তোমাকে জোর দিতে হবে, তার জন্য তোমাকে কি পড়তে হবে। তাহলে ভাবো, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স যদি আমরা না দেখি, আমরা কখনো এই ধারণা আমরা তৈরি করতে পারবো যে আমাকে ডক্ট্রিন পড়তে হবে ইন্ডিয়ান কনস্টিটিউশনের, আমাকে জাজমেন্টের যে জায়গাটা আমাকে তৈরি করতে হবে। আর আবারও বলছি যে ওই যে রেডিমেড, এখন তো রেডিমেডের যুগ, না। যখনই আমি, দিস ইজ মাই এক্সপিরিয়েন্স, আই শেয়ার টু ইউ, আর যেটা তোমরা করো, শুনতে খারাপ লাগলেও আমি বলছি যেটা তোমরা করো। যখনই বলা হলো একটা ক্লাসে যে প্রিভিয়াস ইয়ার সলভ করতে হবে, তারপরেই রিকোয়েস্ট, স্যার আপনার কাছে প্রিভিয়াস ইয়ার আছে, একটু দেবেন। সেটা করে তোমার কখনোই ওই সাবজেক্ট বা ওই এক্সামে ওই সাবজেক্টের গুরুত্ব তুমি কখনো অনুধাবন করতে পারবে না যদি টিচারের তৈরি করা প্রিভিয়াস ইয়ার যদি মুখস্থ করে নাও। কারণ ওই যে কী বলো তো, প্রিভিয়াস ইয়ার শুনলেই মাথায় চলে আসে সাজেশন, ওটা মুখস্থ করে গেলে কিছু তো কোশ্চেন্স কমন পেয়ে যাব। আরে বাবা, কোশ্চেন্স কমন পাওয়ার জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ার সলভ করতে বলা হচ্ছে না, তোমাকে প্রিভিয়াস ইয়ার সলভ করতে বলা হচ্ছে ওই পরীক্ষাটা সম্বন্ধে তোমার ধারণাটাকে তৈরি করে দেওয়ার জন্য। তাই আমার তৈরি করা প্রিভিয়াস ইয়ার পড়ে তোমার কখনোই কিন্তু ধারণা তৈরি হবে না, যেটা তোমার হবে যে পরবর্তী এক্সামে তুমি কিছু কোশ্চেন্স কী করে আসতে পারবে, সলভ করে আসতে পারবে, যেহেতু তুমি প্রিভিয়াস ইয়ারটা কী করেছো, চোখ বন্ধ করে মুখস্থ করেছো। তাই প্রিভিয়াস ইয়ার নিজে হাতে সলভ করো, প্রত্যেকটা প্রশ্ন নিজে দেখো, নিজে বুঝো যে তুমি যে পরীক্ষাটার জন্য তৈরি হচ্ছ, সেই পরীক্ষাটার জন্য তোমাকে কি করতে হবে। তাই কেন আমরা বলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপার সলভ করার জন্য, তার কারণ একটাই, যে ওই পরীক্ষাটা সম্বন্ধে তোমার ধারণাটা যাতে তৈরি হয়। কারণ আমি আবারও বলছি যে কম্পিটিটিভ এক্সামে আর যাই হোক, সাজেশন আমরা দিতে পারি না, যে বলতে পারি না যে কনস্টিটিউশনের এই 1000টা প্রশ্ন মুখস্থ করে নাও দিন রাত এক করে, তাহলেই তোমার হয়ে যাবে, না। সাজেশন হয় না। কম্পিটিটিভ এক্সামে যেটা হয় সেটা হচ্ছে কি, তোমাকে প্রচুর কি করতে হবে, একটা পড়ার পর প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস করে করে তোমাকে তৈরি হতে হবে। তাই তুমি যত প্র্যাকটিস করবে, জানবে তুমি তত তৈরি হচ্ছ। কিন্তু প্র্যাকটিসটা তুমি কখন করবে? তুমি কালকে সবেমাত্র পড়া শুরু করেছো আর প্র্যাকটিস শুরু করে দিলে তা নয়। প্র্যাকটিসটা শুরু করতে হবে তোমার যে পড়াশোনাটা, যে সাবজেক্টের যে পড়াশোনাটা, সেটা একটা জায়গায় যাওয়ার পর। প্রয়োজনে যে চ্যাপ্টারটা পড়ছো, যে চ্যাপ্টারটা কমপ্লিট হচ্ছে, ধরো ফর এক্সাম্পল ফান্ডামেন্টাল রাইট পড়লে, ডিটেলস পড়লে, ফান্ডামেন্টাল রাইটস কি, তার ফিচার্স কি, ফান্ডামেন্টাল রাইট, তার এক্সেপশন, লিমিটেশনস, এভরিথিং ডিটেলস পড়লে, পড়ার পর এবার তুমি ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারের উপর প্র্যাকটিস করো। যত পারো প্রশ্ন প্র্যাকটিস করো, যত পারো, বিভিন্ন সোর্স থেকে, বই হতে পারে, তোমার অনলাইন হতে পারে, যেখান থেকে হোক সলভ করো। প্রয়োজনে একই কোশ্চেন্স দেখা যাচ্ছে তুমি 10টা জায়গা থেকে দেখা যাচ্ছে তুমি কি করলে, সলভ করলে, এবং সেই 10টা জায়গায় দেখা যাচ্ছে তুমি একই কোশ্চেন্স পেলে, তাও করো। তাহলে ওই সাজেশনের দিকে যেও না, আমি আবারও বলছি, কিন্তু ভুল হবে।
যেটা করতে হবে সেটা হচ্ছে এটাই যে কনসেপ্ট তৈরি করো, পড়ো, সাবজেক্টের যে বেসিক আইডিয়া, যে বেসিক কনসেপ্ট সেটাকে তৈরি করো, কি আছে সেটাকে বোঝো, প্রিভিয়াস ইয়ার সলভ করো, বই পড়ো, প্র্যাকটিস করো। আর লট প্র্যাকটিস মানে কিন্তু ওই 10টা প্রশ্ন 20টা প্রশ্ন তা নয়, প্রচুর পরিমাণে প্র্যাকটিস। যে সোর্স থেকে পাবে সেই সোর্স থেকে প্র্যাকটিস করো। কিন্তু আবারও বলছি, প্র্যাকটিস তখনই করো যখন তোমার ওই টপিকটা কি হবে, কমপ্লিট পড়া হবে। টপিক মানে এরকমই বলছি না যে সমস্ত পড়ে নেওয়ার পর, মানে ধরো তুমি ফান্ডামেন্টাল রাইট কী পড়লে, হোয়াট ইজ ফান্ডামেন্টাল রাইট, ইটস ফিচার্স কি, ফান্ডামেন্টাল রাইট দেওয়া রয়েছে, এর এক্সেপশন কি, এর লিমিটেশনস কি, এভরিথিং পড়া হয়ে গেল। যখন তুমি বললে যে না, আমার ফান্ডামেন্টাল রাইটসের আমার যেটা দরকার ছিল, যে যে জায়গাগুলো আমার ফান্ডামেন্টাল রাইটসের পড়া দরকার ছিল আমি পড়ে নিয়েছি, তো চলো আমি রেডি এবার ফান্ডামেন্টাল রাইট থেকে কোশ্চেন্স প্র্যাকটিস করার। অবশ্যই করো, অবশ্যই করো। তাই না পড়ে প্র্যাকটিস করতে যেও না। কেন না পড়ে প্র্যাকটিস করতে যাবে না? তার কারণটা হচ্ছে এটা, না পড়ে যদি প্র্যাকটিস করতে যাও তুমি অবশ্যই সমস্ত প্রশ্ন তুমি উত্তর দিতে পারবে না। তখন তোমার মধ্যে একটা কী আসবে, তোমার একটা নেগেটিভ অ্যাপ্রোচ আসবে যে তোমার দ্বারা হচ্ছে না। কিন্তু অ্যাকচুয়ালি তোমার দ্বারা যে হচ্ছে না এটা ভাবার আগে এটা ভাবো যে তুমি কিন্তু ওটা তখনও পর্যন্ত কি বলো কমপ্লিট কিন্তু তোমার কি হয়নি, পড়া হয়নি। ঠিক আছে? তাই এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু খুব দরকার। তাই আমি রাহুল চক্রবর্তী, তোমাদের পলিটি এডুকেটর, ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং পলিটি হচ্ছে আমি তোমাদের ক্লাস নেব। আর আমি এখানে ক্লাস নেব হচ্ছে তোমাদের এই সাবজেক্টটা পড়াবো, একদম বেসিক কনসেপ্টটা আমি তোমাদেরকে দেব এই ইউটিউব, এই ক্লাসের মাধ্যমে। যে ইউটিউব চ্যানেল, তোমাদের চ্যানেল, যে চ্যানেলটা হচ্ছে WBPSC GS 101, এই চ্যানেলে আমি তোমাদের ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের উপর বেসিক কনসেপ্টটা আমি তোমাদেরকে দেব। কনসেপচুয়াল লার্নিং আমি এখানে তোমাদেরকে প্রোভাইড করব। আর অবশ্যই আমি এখানে যে আলোচনাটা করব, যে বইটা তোমরা ম্যাক্সিমামই ফলো করো, সেটা হচ্ছে কি এম লক্ষ্মীকান্ত, ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত, ঠিক আছে? যে বইটা আমি তোমাদের সাথে কি করব, আলোচনা করব। ঠিক আছে? এই বইটা আমি তোমাদের সাথে আলোচনা করব। তো সবাই তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং যে ক্লাসগুলো তোমাদের জন্য আনা হবে প্রত্যেকটা ক্লাস দেখো, এবং ক্লাস দেখে তোমাদের যে বেসিক যে নলেজ যেটা তোমাদের দরকার সেটা তোমরা তৈরি করো আমার সাথে। ঠিক আছে? তো আবারও বলছি, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। WBPSC GS 101, আমি রাহুল চক্রবর্তী। এই চ্যানেলে আমি তোমাদের ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের ক্লাস নেব, এবং আমি তোমাদের পড়াবো একদম কনসেপচুয়াল, একদম বেসিক কনসেপ্ট থেকে, যাতে এই সাবজেক্টটা তোমাদের তৈরি হয়, তোমরা বুঝতে পারো যে তোমাদেরকে কি পড়তে হবে, তোমাদেরকে কি পড়তে হবে না, কিভাবে পড়তে হবে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।